আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয় বা প্যানক্রিয়াস নিয়ে আমরা আজকে মোটামুটি ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খাদ্য পরিপাকে যেসব এনজাইম আসে সব ধরনের এনজাইমই প্রায় শর্করা, প্রোটিন এবং লিপিড এই তিন জাতীয় যে প্রধান খাদ্য, এই তিন জাতীয় প্রধান খাদ্য পরিপাকের সব ধরনের এনজাইমই এই অগ্নাশয় রস থেকে আসে বা অগ্নাশয়ে উৎপন্ন হয় এবং অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এখন আমরা যে এখানে যে চিত্রটা আঁকছি, এখানে যে চিত্রটা আছে, এই চিত্রটা সম্পর্কে এর আগে কয়েকবারই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আজকে আবার আমরা অগ্নাশয় পড়াবো, অগ্নাশয়ের অবস্থান এবং অগ্নাশয়ের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এই জন্য চিত্রটা আবার আঁকা হলো যে আসলে আমাদের পেটের ভেতরে বা উদর গহ্বরে কিভাবে এই জিনিসগুলো থাকে। তাহলে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি, যে এইখানে আমরা যে অংশগুলো আছে, এটা হলো যকৃৎ, এটা হলো পাকস্থলী, এটা হলো পিত্তথলি, এবং এই পাকস্থলীর পরে যে এই যে বাঁকানো অংশ, এই অংশটা হলো ক্ষুদ্রান্ত্র শুরু হয়েছে। ক্ষুদ্রান্ত্রের যে প্রথম অংশ সেটার নাম হলো ডিউডেনাম। এখন এই যে অগ্নাশয়, অগ্নাশয় কোথায় থাকে? অগ্নাশয় হচ্ছে এই ডিউডেনাম যে আছে, এটা হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামের এই যে অর্ধবৃত্তাকার যে নালীটা আছে, এই অর্ধবৃত্তাকার নালীর এখানে থাকে হচ্ছে এই অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের চিত্রটা যদি আমরা দেখাই একটু, তাহলে কেমন, এটা কিভাবে থাকে। তাহলে এইখানে যে অংশটা আঁকলাম, যে এই যে লম্বা যে অংশটা, এই অংশটার নামই হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ঠিক আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এবং এইখানে এই প্যানক্রিয়াসের এই যে শেষের অংশটা কি একটা অন্য একটা অঙ্গাণুর ভেতরে ঢোকানো থাকে। এই যে অঙ্গটা, এটার নাম হচ্ছে স্প্লিন বা প্লিহা। তাহলে আমি যদি একটু আইডেন্টিফাই করে দেই, তাহলে এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের শেষের অংশটা এদিকের যার ভেতরে প্রবেশ করানো থাকে তার নাম হচ্ছে প্লিহা। ঠিক আছে, প্লিহার ইংলিশ নাম হচ্ছে স্প্লিন। আর অগ্নাশয়ের ইংলিশ নাম আমি উপরে লিখেই দিয়েছি, প্যানক্রিয়াস। ঠিক আছে, ওটা থেকে দেখে নিবা। তাহলে আমরা দেখতে পেলাম যে এই অগ্নাশয় কোথায় থাকে। অগ্নাশয় হচ্ছে এই ডিউডেনামের যে অর্ধবৃত্তাকার নালী আছে, এই নালীর মাঝে আছে। আবার বলতে পারি কি, এইটা কি পাকস্থলী। পাকস্থলীর ঠিক নিচে আছে, পাকস্থলীর নিচে এবং ডিউডেনামের অর্ধবৃত্তাকার নালীর ভেতরে বা নালীর মধ্যে এই অংশটাই থাকে হচ্ছে এই অগ্নাশয়। ঠিক আছে, এখন তাহলে আমরা অবস্থান মোটামুটি জানলাম যে অগ্নাশয়ের অবস্থান কোথায়, এটা জানলাম। এখন এই অবস্থান ছাড়াও অগ্নাশয়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, যেমন যেমন যদি আমরা একটু পয়েন্ট করে লিখি যে অগ্নাশয়ের বর্ণ কীরকম, এটা হচ্ছে, এর বর্ণ হচ্ছে গোলাপি ধূসর বর্ণের। গোলাপি ধূসর বর্ণের। এর আকৃতি কেমন? আকৃতি আমরা দেখতে পাচ্ছি কিরকম, এটা হলো লম্বা। ঠিক আছে, আকৃতি হচ্ছে লম্বাটে মরিচের মতো। তাহলে অগ্নাশয়ের আকৃতি হচ্ছে লম্বাটে মরিচের মতো। এরপর এই যে এটা যে লম্বাটে, এটা লম্বায় কতটুকু, এটা আমাদের জানতে হবে। যে এর দৈর্ঘ্য হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে,
আমরা দেখতে পাচ্ছি এই বড় যে অগ্নাশয় আছে, এই অগ্নাশয়ে কি আছে, এখানে তিনটা অংশ আছে, তিনটা অংশ আছে। এই যে সামনের দিকের যে অংশটা, এই অংশটাকে বলে হচ্ছে মাথা, এই অংশটা হচ্ছে মাথা। মাঝের যে অংশটা, এই অংশটাকে বলা হয় দেহ, এবং এই যে শেষের দিকের যে অংশটা, এই অংশটাকে বলা হয় লেজ। তাহলে একটা অগ্নাশয়ে প্রধানত তিনটা অংশ থাকে, একটা হলো মাথা, দেহ এবং লেজ। তাহলে আমরা এটাকে ছোট করে যদি নোট করে নেই যে এর তিনটি প্রধান অংশ কি কি? মাথা, দেহ এবং লেজ। এখন দেখো এই যে অগ্নাশয়ের যে তিনটা অংশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। মাথা অংশটা কোথায় আছে? মাথা যে অংশটা, এই অংশটা আছে ডিউডিনামের অর্ধবৃত্তাকার নালীর এখানে আছে। দেহ আছে কোথায়? মাথা এবং লেজের যে মাঝামাঝি যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে দেহ। এবং অগ্নাশয়ের যে লেজ অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় ঢোকানো আছে? এটা হলো প্লিহা বা স্প্লিনে প্রবেশ করানো আছে। ঠিক আছে, প্লিহে বা স্প্লিনে প্রবেশ করানো আছে। তাহলে এটা হলো মোটামুটি অগ্নাশয়ের অ্যানাটমি। এখন আরেকটা জিনিস জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই অগ্নাশয়ের কেন্দ্র বরাবর একটা নালী থাকে, অগ্নাশয়ের কেন্দ্র বরাবর একটা নালী থাকে, যেটাকে বলা হয় প্রধান অগ্নাশয়িক নালী। যে আমি যদি এটা আঁকি, এরকম দেখাবে। এরকম মাঝ বরাবর একটা নালী থাকে অগ্নাশয়ের। কারণ আমরা জানি অগ্নাশয় থেকে বিভিন্ন যে অগ্নাশয়িক রস যে নিঃসৃত হবে, ওই নিঃসৃত রস এই অগ্নাশয়িক নালীর মধ্য দিয়েই কোথায় আসবে? এই ডিউডেনামে আসবে। কিভাবে আসবে এটা আমি বলবো, একটু পরেই বলবো। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে অগ্নাশয়ের যে মাঝ বরাবর কি থাকে একটা, এটাকে আমরা বলবো প্রধান অগ্নাশয়িক নালী, অগ্নাশয়িক নালী। ভালো করে মনে রাখতে হবে, এই প্রধান অগ্নাশয়িক নালীর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় উইরসাং নালী। উইরসাং নালী বলে। এটা অবজেক্টিভ হিসেবে আসে পরীক্ষায়। খুব ভালো করে মনে রাখতে হবে যে অগ্নাশয়ের যে প্রধান যে নালী, এই নালীটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় উইরসাং নালী। ঠিক আছে, এখন এই অগ্নাশয়িক নালী থেকে বা এই অগ্নাশয়িক নালীর মাধ্যমে কিভাবে অগ্নাশয় রস এই ডিউডেনামের এই অংশে আসে? আমাদের মনে রাখতে হবে যে অগ্নাশয় থেকে যেসব এনজাইম, হরমোন এগুলো যায় আসে, এগুলো খাদ্য পরিপাকের জন্য কোথায় আসবে? ক্ষুদ্রান্ত্রের অংশ আসবে। ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাকে এই অগ্নাশয়িক রসগুলো কাজ করে। অগ্নাশয়িক রসগুলো তাহলে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়ে কোথায় আসতে হবে? এই ক্ষুদ্রান্ত্রে বা ডিউডেনামে আসতে হবে। ঠিক আছে, এখন আমরা গতদিন আলোচনা করছিলাম, দেখো যে যকৃৎ থেকে উৎপন্ন হয় পিত্তরস। এখন ওই যকৃৎ কোষ থেকে উৎপন্ন পিত্তরস ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালীর মধ্য দিয়ে অভিন্ন যকৃৎ নালীতে আসে। এই যে এটা হলো অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী দিয়ে এটা পিত্তনালীর মাধ্যমে এসে পিত্তথলিতে জমা হয়। যখন আমরা চর্বি জাতীয় খাবার খাই, ওই খাবারগুলো পরিপাকের জন্য এই পিত্তথলিটা সংকুচিত হয়। সংকুচিত হলে এই পিত্তরস আবার পিত্তনালীর মধ্য দিয়ে, এই অভিন্ন পিত্তনালীর মধ্য দিয়ে কোথায় আসে? এই ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম অংশে আসে। আমরা গত ক্লাসে পিত্তরসের চ্যাপ্টারে পড়ছি। এখন এইখানে কি হয়? অগ্নাশয়ের ক্ষেত্রে এই অগ্নাশয়ের বিভিন্ন যে কোষ আছে, এই কোষ থেকে রস নিঃসৃত হয়।
রস নিঃসৃত হয়ে এই প্রধান অগ্নাশয়িক নালী বা উইটসাং নালীর মধ্য দিয়ে কোথায় আসে? এই ডিউডেনামে আসে। এই আসার আবার একটা নিয়ম আছে। নিয়ম কি? যেমন এই যে নিচের দিকে যেটা আছে, যে নালীটা, এই নালীটার আমরা নাম বলছিলাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। তোমরা যদি গত ক্লাস করে থাকো তোমাদের অবশ্যই মনে থাকার কথা, অভিন্ন পিত্তনালী। আর এটা কি? এটা হলো আমরা বললাম প্রধান অগ্নাশয়িক নালী। এই অভিন্ন পিত্তনালী এবং প্রধান অগ্নাশয়িক নালী এসে এখানে মিলিত হয় প্রথমে, ঠিক আছে? এখানে এসে মিলিত হয়। মিলিত হওয়ার পরে যদি আমি চিত্রটা একটু ভালো করে আঁকি, এরকম যে আমরা দেখলাম এই চিত্রে এই অভিন্ন পিত্তনালী এবং এটা হলো প্রধান অগ্নাশয়িক নালী, এরা কি হয়? মিলিত হয়। মিলিত হয়ে যে অংশটা গঠন করে, এই যে এইখানে যে অংশটা গঠন করলো, এই যে এইখানে গোল চিহ্নিত অংশটা, এই অংশটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে এখানে কি হয়, যে এই অভিন্ন পিত্তনালী এবং প্রধান অগ্নাশয়িক নালী এই দুইটা মিলিত হয়ে যেটা তৈরি করে তার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। মিলিত হয়ে তারপরে কি হয়, যে এই ক্ষুদ্রান্ত্রের যে ডিউডেনাম অংশ, এই অংশে উন্মুক্ত হয়। উন্মুক্ত হলে কি হয়? উপর থেকেও রস এখানে আসতে পারতেছে, আবার অগ্নাশয় নালীর মাধ্যমেও কি অগ্নাশয় থেকে রস এখানে আসতে পারতেছে। ফলে ক্ষুদ্রান্ত্রে যেসব খাদ্য আসে, শর্করা, প্রোটিন বা লিপিড জাতীয় যেসব খাবার আছে, এই খাবারগুলো কি পরিপাক হওয়ার জন্য যেসব এনজাইম প্রয়োজন, এগুলো কিন্তু আসতে পারে। যেমন আমরা পিত্ত রসে পড়ছি যে বিভিন্ন উপাদানের পিত্ত লবণ খুব ইম্পর্টেন্ট ছিল। পিত্ত লবণ আসে, পিত্ত লবণ খাবারটাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করে। কিন্তু অগ্নাশয় থেকে কি আসে? অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের এনজাইম আসে, সাথে হরমোন আসে, ঠিক আছে? এসে এরা কি করতে পারে? এই খাদ্য পরিপাকে সহযোগিতা করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কিছু অগ্নাশয় সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা আমরা করলাম এখানে। প্রথমত আমাদের বুঝতে হবে যে অগ্নাশয়িক নালীটা কিভাবে অগ্নাশয় রসটাকে এই ক্ষুদ্রান্ত্রে নিয়ে আসে, ঠিক আছে? আশা করি তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো ক্লাস, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে অগ্নাশয়ের অনুচ্ছেদ। খুব ইম্পর্টেন্ট। এই অগ্নাশয়ের অনুচ্ছেদ যদি না বুঝো তাহলে কিন্তু পরবর্তী পড়া বুঝতে খুব অসুবিধা হবে। তাহলে অগ্নাশয়ের অনুচ্ছেদ পড়তে গেলে আমাদের একটা চিত্র আঁকতে হবে, এই চিত্রটা ভালো করে বুঝতে হবে। আমি একটু চিত্রটা এঁকে নেই। তাহলে আমরা অগ্নাশয়ের যে অনুচ্ছেদের চিত্র আঁকছি। একটু সময় নিচ্ছি আমরা চিত্রটা আঁকার জন্য, কারণ এই চিত্রটা যদি না বুঝতে পারি
তাহলে আমাদের অনেক কিছুই আসলে আমরা বুঝতে পারব না। এই জন্য এই চিত্রটা একটু সময় নিতে হবে, আমাদের চিত্রটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো কোষে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কোষ। এই কোষগুলোর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আমি নিউক্লিয়াস দিয়ে দিচ্ছি। নিউক্লিয়াস যেহেতু আছে, তাহলে কি প্রত্যেকটা কোষে সাইটোপ্লাজম থাকবে। এই সাইটোপ্লাজম দিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের, মোটামুটি আমরা কোষগুলো আঁকলাম। ঠিক আছে, এখন আরো কিছু কোষ আছে, ওই কোষগুলো আমরা এখন এঁকে ফেলবো। যেমন অন্য কালার দিয়ে আঁকি। এরকম কিছু কোষ থাকে, এবং এই কোষগুলোর মাঝে মাঝে কিছু রক্তনালী বা স্নায়ু কোষ থাকে। তাহলে রক্তনালীগুলো আমি এভাবে যদি দেখাই লাল ই দিয়ে, এগুলো রক্তনালী। এখন আমরা তাহলে এই হেডিংটা একটু চেঞ্জ করে দিই। এই যে এখানে তো অগ্নাশয় বা প্যানক্রিয়াস লেখা ছিল, এটাকে আমরা লিখি অগ্নাশয়ের অনুচ্ছেদ। অগ্নাশয়ের অনুচ্ছেদ। তাহলে এখানে কি থাকে, আমরা কি আঁকলাম এখানে? ঠিক আছে, অগ্নাশয়, যে আমরা যে কিছুক্ষণ আগে যে চিত্রটা আঁকছিলাম অগ্নাশয়, ওইটা যদি আমি এই পাশে এখানে নিচে আরেকবার একটু দেখাই, শুধু অগ্নাশয়টা, তাহলে এইরকম এরকম ছিল হলো অগ্নাশয়টা। তাহলে অগ্নাশয়ের এই যে তিনটা অংশ ছিল, একটা হলো মাথা, এটা লেজ, আর মাঝের অংশ হলো দেহ। তাহলে এই অগ্নাশয় হলো এরকম বিভিন্ন কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, কোষ বা এই লোবিউল নিয়ে গঠিত। এই যে এইখানে দেখো, এখানে অনেকগুলো কোষ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এটাই আছে এই সাইটোপ্লাজম। তাহলে এই অনেকগুলো কোষ নিয়ে একটা লোবিউল তৈরি করে। তাহলে এই পুরাটাকে আমরা একটা বলতে পারি লোবিউল, বা এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাসিনাস। লোবিউল বা অ্যাসিনাস। তাহলে অগ্নাশয়ের অনুচ্ছেদে আমরা দেখলাম যে কতগুলো এরকম লোবিউল বা অ্যাসিনাস মিলে কি তৈরি করে?
একটা অগ্নাশয় তৈরি হয়, বা একটা অগ্নাশয়ের গঠনে অনেকগুলো লোবিউল বা অ্যাসিনাস থাকে। এখন এই লোবিউল বা অ্যাসিনাসে দেখো প্রত্যেকটাই কি আছে, আবার অনেকগুলো করে কোষ আছে। এই প্রত্যেকটা এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে বলা হয় নিঃস্রাবী কোষ। নিঃস্রাবী কোষ ভালো করে মনে রাখতে হবে যে নিঃস্রাবী কোষ। এই যে লোবিউল বা অ্যাসিনাস, লোবিউল বা অ্যাসিনাসের যে কোষগুলো থাকে কোষগুলোকে বলতেছে নিঃস্রাবী কোষ। এই নিঃস্রাবী কোষগুলোতেই কি হয়? অগ্নাশয় রস তৈরি হয়, এবং এই অগ্নাশয় রসটা পরবর্তীতে এই যে মাঝে যে অংশটা আছে, প্রত্যেকটা লোবিউলের মাঝে যে অংশটা আছে এই অংশে চলে আসে। ঠিক আছে, মাঝে যে অংশটা আছে এই অংশে চলে আসে। এই মাঝের যে অংশটা এটাকে বলা হয় কেন্দ্রীয় লুমেন। কেন্দ্রীয় লুমেন বা গহ্বর, বা আরেকটা নাম বলে এটাকে ক্ষুদ্র নালিকা। একটা নাম হলো ক্ষুদ্র নালিকা। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা অগ্নাশয় অনেকগুলো এরকম লোবিউল বা অ্যাসিনাস নিয়ে গঠিত। এই প্রত্যেকটা লোবিউল বা অ্যাসিনাসে অনেকগুলো করে এরকম নিঃস্রাবী কোষ থাকে, এবং এই কোষগুলোর মাঝে কি থাকে? একটা কেন্দ্রীয় লুমেন বা গহ্বর বা ক্ষুদ্র নালিকা থাকে। তাহলে এই নিঃস্রাবী কোষগুলোতে কি তৈরি হয়? এই অগ্নাশয় রস তৈরি হয়। যে অগ্নাশয় রসে যে বিভিন্ন উপাদান থাকে ওই উপাদানগুলো কি হয়? পরবর্তীতে এই কেন্দ্রীয় লুমেন বা গহ্বর বা এই ক্ষুদ্র নালিকায় আসে। এই কেন্দ্রীয় লুমেন থেকে পরবর্তীতে এই কেন্দ্রীয় লুমেন বা এই ক্ষুদ্র নালিকা থেকে পরবর্তীতে এই যে আমাদের প্রধান অগ্নাশয়িক নালী আছে, এই প্রধান অগ্নাশয়িক নালীতে ওই রসটা চলে আসে। ঠিক আছে, তাহলে এই নিঃস্রাবী কোষের যে অগ্নাশয় রস, এগুলোর মধ্যে শুধুমাত্র কি থাকে? এগুলায় বিভিন্ন ধরনের এনজাইম থাকে। খাদ্য পরিপাককারী বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করে এরা। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে যেহেতু ক্ষুদ্র নালী থাকে, তাহলে বলতেছে এগুলো হচ্ছে নালীযুক্ত। যে এই যে কোষগুলোতে যেহেতু ক্ষুদ্র নালী, যে কেন্দ্রীয় লুমেনকেই বলতেছে কি ক্ষুদ্র নালিকা। এই নালিকার মাধ্যমে কোথায় যায়? রসটা পরে প্রধান অগ্নাশয়িক নালিকায় যায়। তাহলে নালীযুক্ত। ঠিক আছে, এই কাজটা করে হলো এই লোবিউল বা অ্যাসিনাস। এখন এই লোবিউল বা অ্যাসিনাস গুলোর মাঝে দেখো আবার কতগুলো কোষ আছে। এই যে কতগুলো কোষ আছে, এই কোষগুলোকে বলা হয় কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, এটা আরেকটা নাম আছে, একে বলা হয় ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়। কারণ কি? কারণ হলো এই যে কোষগুলো আছে, গোল গোল যে কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে একত্রে একসাথে স্তূপের পুঞ্জ আকারে থাকে, বা একসাথে অনেকগুলো কোষ থাকে। এই জন্য এই কোষগুলোকে বলা হয় কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এখন এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এরা আবার বিভিন্ন ধরনের কোষে গঠিত। আমি একটু পরেই ওইটাই আসবো। ঠিক আছে, তাহলে আমরা অগ্নাশয় অনুচ্ছেদে মেনলি কি জানলাম? যে এইখানে কি থাকে? কতগুলো লোবিউল থাকে, কতগুলো লোবিউল মিলে হলো একটা অগ্নাশয় তৈরি হয়। এখন এই লোবিউলগুলোতে কি থাকে? অনেকগুলো কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় নিঃস্রাবী কোষ। প্রত্যেকটা লোবিউলের কেন্দ্রে কি থাকে? একটা কেন্দ্রীয় লুমেন থাকে। এটাকে কেন্দ্রীয় লুমেন বা গহ্বর বা ক্ষুদ্র নালিকাও বলা হয়। ঠিক আছে, এই নিঃস্রাবী কোষে কি হয়? অগ্নাশয় রস তৈরি হয়। ওই অগ্নাশয় রসটা কেন্দ্রীয় লুমেনে আসে, লুমেন থেকে পরবর্তীতে প্রধান অগ্নাশয়িক নালিকায় যায়। আবার কি জানলাম? এই লুমেনগুলোর মাঝে দুঃখিত, এই যে লোবিউলগুলো বা অ্যাসিনাসগুলো আছে এদের মাঝে কি থাকে? আরো অনেকগুলো পুঞ্জ আকারে বা একত্রিত গুচ্ছ আকারে অনেকগুলো কোষ থাকতে পারে। তাদেরকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ঠিক আছে, বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এখন তোমাদের মনে রাখতে হবে
যে অগ্নাশয় থেকে এনজাইম এবং হরমোন দুই ধরনের তরলই কি হইতে পারে, নিঃসৃত হইতে পারে। এখন কোথা থেকে কি হয়, ঠিক আছে, কোনটা থেকে কি হয়, যেমন একটা কথা তোমাদের জানতে হবে যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। কারণ এর কারণ কি, মিশ্র গ্রন্থি মানে কি, ঠিক আছে, তোমাদের জানতে হবে যে গ্রন্থি দুই ধরনের হইতে পারে, ঠিক আছে, গ্রন্থি হইতে পারে দুই ধরনের, গ্রন্থি দুই ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে বহিঃখরা গ্রন্থি, দুই নাম্বার হচ্ছে অন্তঃখরা গ্রন্থি। এই দুই ধরনের গ্রন্থি হইতে পারে। এই বহিঃখরা গ্রন্থিগুলো কি করে, বহিঃখরা গ্রন্থি থেকে হলো এনজাইম নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত হয়, যা নালীর মাধ্যমে পরিবাহিত হয়, তাহলে একটা জানলাম আমরা যে বহিঃখরা গ্রন্থি কি কাজ করে। তাহলে বহিঃখরা গ্রন্থি থেকে হলো এনজাইম নিঃসৃত হয়, বললাম, যা নালীর মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে এই যে অগ্নাশয়ের যে লোবিউল বা অ্যাসিনাস, এগুলো কিসের কাজ করে, এগুলো কিন্তু বহিঃখরা গ্রন্থির মতো কাজ করে। কেন, কারণ আমি বললাম এই যে নিঃস্রাবী কোষ আছে, এই কোষগুলো থেকে কি হয়, যে এনজাইম নিঃসৃত হয়, এই কোষগুলো থেকে এনজাইম নিঃসৃত হয়। তাহলে এবং এই যে ক্ষুদ্র নালীর মাধ্যমে এই এনজাইমগুলো ওই অগ্নাশয় রসের সাথে পরিবাহিত হয়। তাহলে এই লোবিউল বা অ্যাসিনাসগুলো কিসের মতো কাজ করতেছে, বহিঃখরা গ্রন্থির মতো কাজ করতেছে। আবার এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে কোষগুলো আছে গুচ্ছাগারে, এই কোষগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে আমি যদি লিখি অন্তঃখরা গ্রন্থির এটা কি, হরমোন নিঃসৃত হয়। যে অন্তঃখরা গ্রন্থিগুলো কি করে, হরমোন নিঃসরণ করে, ঠিক আছে, এবং এই হরমোন নালীহীন পথে কি হয়, পরিবাহিত হয়, মানে হরমোন নালীর মাধ্যমে পরিবাহিত হয় না, ঠিক আছে। তাহলে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গুলো যে আছে, এই যে কোষগুলো আছে, এই কোষগুলো থেকে কি তৈরি হতে পারে, হরমোন তৈরি হতে পারে, কারণ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গুলো হরমোন তৈরি করে এবং তা নিঃসরণ করে। তাহলে এই এক অগ্নাশয় বহিঃখরা গ্রন্থির মতো কাজ করে। আবার যেহেতু এইখানকার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে হরমোন নিঃসৃত হয়, এগুলো কি করে, অন্তঃখরা গ্রন্থির মতো কাজ করে। তাহলে আমরা দেখতে পেলাম অগ্নাশয়ে একই সাথে বহিঃখরা এবং অন্তঃখরা দুই ধরনের গ্রন্থির মতোই কাজ করতে পারে, বা দুই ধরনের গ্রন্থি একত্রে কাজ করে। এই জন্যই এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি, আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, কোনো গ্রন্থি বহিঃখরা গ্রন্থির মতো কাজ করবে, কোনো গ্রন্থি অন্তঃখরা গ্রন্থির মতো কাজ করে, কিন্তু অগ্নাশয় কেবলমাত্র দুইটার মতোই কাজ করতে পারে। এই জন্য অগ্নাশয়কে বলা হইতেছে মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয়ের যে এই লোবিউল বা অ্যাসিনাসগুলো আছে, এখান থেকে এনজাইম তৈরি হয়, নিঃসৃত হয়, আবার এনজাইম তৈরি হয় এবং নিঃসৃত হয় বলে এটা বহিঃখরা গ্রন্থির মতো কাজ করতেছে। আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন তৈরি ও নিঃসৃত হয় বলে কি হচ্ছে, এটা অন্তঃখরা গ্রন্থির মতো কাজ করতেছে। এই জন্য অগ্নাশয়কে বলা হয় একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে, মিশ্র গ্রন্থি। আশা করি মিশ্র গ্রন্থি কেন বলে এটা তোমরা বুঝতে পারছো। এখন যদি মুছে দেই, আমরা পরের আলোচনায় যাই, যে অগ্নাশয়ের অগ্নাশয়, তাহলে অগ্নাশয়ের বহিঃখরা
গ্রন্থির মতো কাজ করে অ্যাসিনাস বা লোবিউলগুলো। লোবিউল 1 নম্বর পয়েন্ট দিলাম যদি আমরা এটা। 2 নম্বর হলো এরা এনজাইম ক্ষরণ করে। এনজাইম ক্ষরণ করে নালী পথে বা নালীর মাধ্যমে পরিবাহিত হয়। মানে এই যে এনজাইম ক্ষরণ করলো এটা নালীর মাধ্যমে পরিবাহিত হবে। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে দুইটা কথা খুব ইম্পর্টেন্ট। একটা হলো এরা এনজাইম ক্ষরণ করবে, এরা নালীর মাধ্যমে পরিবাহিত হবে, ঠিক আছে। আর অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুলো। এরা হরমোন নিঃসৃত করে, এরা হরমোন ক্ষরণ করে নালীবিহীন ভাবে এই হরমোন পরিবাহিত হয়, মানে নালীর মাধ্যমে এটা পরিবাহিত হয় না, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে হলো একটা হলো হরমোন আর একটা হলো নালীবিহীন, ঠিক আছে। আর কোন অংশ কিসের মতো কাজ করে? বহিঃক্ষরা গ্রন্থির মতো হলো অ্যাসিনাস বা লোবিউল, আর অন্তঃক্ষরা গ্রন্থির মতো হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, এর কোষগুলো। এখন এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষে আবার 4 ধরনের কোষ থাকে এবং এই 4 ধরনের কোষ থেকে 4 ধরনের হরমোন নিঃসরণ হইতে পারে, ঠিক আছে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সম্পর্কে আমাদের একটু ডিটেল জানতে হবে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি থাকে? 4 ধরনের কোষ থাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি হিসাব করি যে 4 ধরনের কোষ থাকে, প্রথম কোষের নাম কি? এটা হলো আলফা কোষ। আলফা কোষ। 2 নম্বরে হচ্ছে বিটা কোষ। 3 নম্বরে হচ্ছে ডেল্টা কোষ। এবং 4 নম্বর কোষটা আমরা যদি এই যে নিচে নিয়ে লিখি সেটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা এটাকে পিপি কোষ বলা হয়, ঠিক আছে। তাহলে এই হলো 4 ধরনের কোষ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে এরকম 4 ধরনের কোষ থাকে: আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। এই আলফা কোষ থেকে যে হরমোন নিঃসরণ হয় তার নাম হচ্ছে গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন নিঃসরণ করে, ঠিক আছে। বিটা কোষ থেকে যে হরমোন নিঃসরণ হয় তার নাম হলো ইনসুলিন। সবাই এটার নাম জানো, ইনসুলিন হরমোন নিঃসরণ। এবং এই ডেল্টা কোষ থেকে যে হরমোন নিঃসরণ হয় তার নাম হলো সোমাটোস্ট্যাটিন।
সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসরণ। এবং এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে যেটা নিঃসরণ হয় এটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন এটাই না, ঠিক আছে। তাহলে এই যে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, এই দুইটা হরমোন সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে। যে আমরা জানি যে ইনসুলিনের কথা যদি আগে বলি, আমরা যে ইনসুলিন নিয়ে যদি আগে কথা বলি, যে ইনসুলিনের সাথে আমরা সবাই পরিচিত ইনসুলিন শব্দটার সাথে। কারণ আমরা দেখি আমাদের বাড়িতে বয়স্ক বা যাদের 40 ঊর্ধ্ব বিশেষ করে অনেকেরই কি থাকে, ওই যে ডায়াবেটিস থাকে। ডায়াবেটিস বাচ্চাদেরও হইতে পারে, সমস্যা নেই, কিন্তু সাধারণত আমরা যেটা দেখি যে যাদের ডায়াবেটিস থাকে তাদের কি হয়, তারা আনকন্ট্রোল থাকে, যাদেরটা হলো মুখে ওষুধ খেয়ে কন্ট্রোল হয় না, অনেক বেশি থাকে, তারা সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন নেয়। এটা হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম ইনসুলিন, ঠিক আছে। কিন্তু আমাদের শরীরে প্রাকৃতিকভাবে, মানে আল্লাহ তাআলা আমাদের শরীরে এমন কোষ দিয়ে দিয়েছে যে কোষ থেকে ইনসুলিন তৈরি হইতে পারে এবং নিঃসরণ হইতে পারে, ঠিক আছে। যে এই ইনসুলিনের কাজ কি, আমাদের রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে কমানো, ঠিক আছে। এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের, বা যদি লিখি আমরা রক্তে অতিরিক্ত গ্লুকোজকে কমায়। মানে রক্তে আমাদের শরীরে যা প্রয়োজন তার চাইতে অতিরিক্ত যে গ্লুকোজ থাকে সেটাকে কমায়। আমি এর আগে তোমাদের অবজেক্টিভে প্রশ্ন দিয়েছিলাম, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় নিচের কোন হরমোন সাহায্য করে। গ্লাইকোজেনেসিসেও কিন্তু আমরা দেখছিলাম ইনসুলিন হরমোন সাহায্য করে। কিভাবে? কারণ গ্লাইকোজেনেসিস হচ্ছে যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হওয়া। এখন রক্তে যদি অতিরিক্ত গ্লুকোজ থাকে, ওই গ্লুকোজটা যদি গ্লাইকোজেনে পরিণত হয় তাহলে কিন্তু সেটা আর গ্লুকোজ রইল না, গ্লাইকোজেন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়ায় সাহায্য করে হলো ইনসুলিন। ঠিক এই ইনসুলিন যে কাজ করে তার উল্টা কাজ করে হচ্ছে এই গ্লুকাগন, ঠিক আছে। তাহলে গ্লুকাগনের কাজ কি? এটার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের অভাব হলে তা বাড়ায়। মানে গ্লুকোজের অভাব হলে, যদি গ্লুকোজের পরিমাণ কম থাকে তাহলে কি সেটাকে বৃদ্ধি করবে হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে। সেটাকে বৃদ্ধি করবে হলো গ্লুকাগন। যেমন হলো তোমাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। এই গ্লুকাগন আমরা যখন ওই যে ফাস্টিং অবস্থায় থাকি, মানে যখন খাওয়া দাওয়া করি না, রোজার সময় বিশেষ করে থাকি, তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না, তখন আমাদের শরীর কিভাবে এনার্জি পায়, কিভাবে গ্লুকোজ পায়। যেমন গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয়ে থাকবে রক্তের অতিরিক্ত গ্লুকোজ। এখন আমরা যখন অনেকক্ষণ না খেয়ে আসি বা রোজার সময়ে থাকি, তখন কি হয়, ওই গ্লাইকোজেনগুলো ভেঙে গ্লুকোজ হয়। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে বলছিলাম গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে। তাহলে এই যে গ্লাইকোজেনোলাইসিস, এইখানে কিন্তু আবার সাহায্য করে হচ্ছে এই গ্লুকাগন হরমোন, ঠিক আছে, এই গ্লুকাগন হরমোন। তাহলে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করতে এই গ্লুকাগন হরমোন সাহায্য করে। এই জন্য রক্তে গ্লুকোজের যদি অভাব হয় তাহলে তা বাড়ায়, মানে গ্লুকোজের পরিমাণটাকে বাড়াবে কে, এই গ্লুকাগন হরমোন, ঠিক আছে। এখন আরেকটা আছে কি, ডেল্টা কোষ থেকে আসে, সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসরণ করে। এখন সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসরণ, এটার কাজের আগে এটা বলে ফেলি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ, এটার কাজ খুব কম। এটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন, এটা ক্ষরণ করে, ঠিক আছে। এটুক জানলেই হবে, কিন্তু সোমাটোস্ট্যাটিনের কাজটা তোমাদের জানতে হবে। এই জন্য নিচেরটা আমি মুছে দিলাম। তাহলে সোমাটোস্ট্যাটিন কি করে? এটা বাধা দেয়। কিসে বাধা দেয়? এটার কাজ হচ্ছে
আলফা কোষ ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তার মানে যে অনেক বেশি পরিমাণে ইনসুলিন যদি রিলিজ হইতে চাইলেই কিন্তু পারবে না, ঠিক আছে। যেমন ইনসুলিনের কাজ হলো রক্তে অতিরিক্ত গ্লুকোজকে কমানো। তাহলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ যদি না থাকে তাহলেও কি ইনসুলিন রিলিজ হইতেই থাকবে বেশি বেশি? এটা নিঃসরণ হইতেই থাকবে না। এটাকে বাধা দিবে কি? নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করবে সোমাটোস্ট্যাটিন হরমোন। ঠিক একই রকমভাবে রক্তে গ্লুকোজের অভাব হইলে তবেই কেবলমাত্র গ্লুকাগন নিঃসরণ হয়ে ওই গ্লুকোজের পরিমাণটা বাড়াবে। এখন আমার রক্তে গ্লুকোজের অভাব নাই, নর্মাল আছে, তাহলেও কি গ্লুকাগন একইভাবে রিলিজ হইতে থাকবে বা নিঃসরণ হইতে থাকবে না? সেটাকেও নিয়ন্ত্রণ করবে কি? এই সোমাটোস্ট্যাটিন হরমোন, ঠিক আছে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে 4 ধরনের কোষ আছে এবং এই কোষ থেকে যে ধরনের হরমোনগুলো নিঃসরণ হয় সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেল, ঠিক আছে। আশা করি এই ক্লাসটা ভালো করে দেখলে এবং একটু নোট করে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমরা যেটা পড়ব খুব ইম্পর্টেন্ট, যে অগ্নাশয় রসের উপাদান। অগ্নাশয় রসের উপাদান। তাহলে উপাদানগুলো আমরা অলরেডি এতক্ষণ পড়েই ফেলছি, ঠিক আছে, পড়েই ফেলছি। দেখো কি কি আসে। অগ্নাশয় রস থেকে আমরা দেখলাম যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসরণ হয়। তাহলে এনজাইম 1 নম্বরে। 2 নম্বরে অন্তঃক্ষরা গ্রন্থির অংশ থেকে বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন নিঃসরণ হয়। ঠিক আছে। আরেকটা কি? বাইকার্বনেট নিঃসরণ হয়। আর কি থাকে? পানি থাকে। ঠিক আছে। এটা হলো ব্রড হেডিং এ যদি আমরা বলি, মেনলি এটা আসলে এই কথাগুলো একটু যা জানার জন্য যা আলোচনা করলাম। আমাদের মেনলি লাগবে অগ্নাশয় রসে যেসব এনজাইম থাকে ওই এনজাইমগুলো আমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম। আমরা এখন খুব ইম্পর্টেন্ট পড়ায় যাচ্ছি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় এইখান থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন হবে, ঠিক আছে। তাহলে অগ্নাশয় রসে খাদ্য পরিপাকে অগ্নাশয় রসের ভূমিকা খুব ইম্পর্টেন্ট পড়া এখন পড়বো আমরা। তাহলে যেটা বললাম, অগ্নাশয় রস থেকে কি কি আসে? কিছু উপাদান আসে। একটা হলো তাহলে এনজাইম। তাহলে এনজাইম হলো খুব ইম্পর্টেন্ট। অগ্নাশয় রস 3 ধরনের খাবার, আমাদের যে প্রধান খাদ্য আছে শর্করা, প্রোটিন এবং লিপিড, এই 3 ধরনের খাদ্য পরিপাকে এই অগ্নাশয় রসের ভূমিকা আছে। এখন এই অগ্নাশয় রস কোথায় কাজ করে যদি আমরা বলি যে আমাদের যে পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালীর কোথায় এই অগ্নাশয় রস কাজ করে, তাহলে আমরা দেখাইলাম যে ডিউডেনামে, অগ্নাশয়ের নালীর মাধ্যমে ডিউডেনামে অগ্নাশয় রসটা ক্ষরিত হয়ে কোথায়? এই যে ক্ষুদ্রান্ত্র, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই যে 3টা অংশ, 3টা অংশেই কাজ করে হচ্ছে এই অগ্নাশয় রস। তাহলে অগ্নাশয় রস ব্রড হেডিং এ যদি আমরা বলি এটা ক্ষুদ্রান্ত্রে কাজ করে, ক্ষুদ্রান্ত্রে এসে কাজ করে, ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রে এসে কাজ করে। আচ্ছা, এখন আমরা পড়ব শর্করা পরিপাক। শর্করা পরিপাকে অগ্নাশয় রস কিভাবে আমাদের সাহায্য করে বা কাজ করে। তাহলে শর্করা পরিপাকের জন্য অগ্নাশয় থেকে 2টা এনজাইম আসে। একটা হলো অগ্নাশয়িক অ্যামাইলেজ, ঠিক আছে। আরেকটা এনজাইম হচ্ছে মল্টেস। এই 2টা এনজাইম আসে হলো অগ্নাশয় রস থেকে। তাহলে শর্করা পরিপাকের জন্য, শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য অগ্নাশয় থেকে 2টা এনজাইম নিঃসৃত হয়। একটাকে বলা হয় অগ্নাশয়িক অ্যামাইলেজ,
যেহেতু এই অ্যামাইলেজ অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, এই জন্য অগ্নাশয়িক। এই অ্যামাইলেজ এনজাইম যখন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় তখন তাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে অ্যামাইলেজ কিন্তু লালা গ্রন্থি থেকেও বা স্যালাইভারি গ্ল্যান্ড থেকেও নিঃসৃত হইতে পারে, তখন ওইটাকে স্যালাইভারি অ্যামাইলেজ বলবো। অগ্নাশয় থেকে নিঃসৃত হলে সেটাকে অগ্নাশয়িক অ্যামাইলেজ বলবো। আরেকটা কি, মল্টেস এনজাইম। তাহলে এই দুইটা এনজাইম কি করে, ক্ষুদ্রান্ত্রে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এটা কি করে আসলে, আমরা যদি একটু বিক্রিয়াটা পড়ে ফেলি এখন, যে এই অগ্নাশয়িক অ্যামাইলেজ স্টার্চ ও গ্লাইকোজেন। তাহলে আমরা জানি স্টার্চ ও শর্করা জাতীয় খাদ্য, গ্লাইকোজেনের শর্করা জাতীয় খাদ্য। তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেন এদেরকে ভেঙে কিসে পরিণত করে, মল্টোজে পরিণত করে, মল্টোজ। তাহলে আমরা জেনে ফেললাম যে শর্করা জাতীয় খাদ্য স্টার্চ ও গ্লাইকোজেনকে অগ্নাশয়িক অ্যামাইলেজ ভেঙে মল্টোজে পরিণত করে। এখন এই মল্টোজকে আবার এই মল্টেস এনজাইম, এই মল্টেস এনজাইম গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে, এই গ্লুকোজ আমাদের যে ক্ষুদ্রান্ত্রে যে কোষ আছে কোষ কর্তৃক শোষিত হইতে পারে, কারণ আমরা জানি শর্করা জাতীয় খাদ্যের যে সরলতম যে উপাদান সেটার নাম হলো গ্লুকোজ। তাহলে আমরা দুইটা এনজাইম খুব ভালোভাবে মনে রাখতে হবে শর্করা জাতীয় খাদ্যের ক্ষেত্রে, এই দুইটা এনজাইম আসে অগ্নাশয় থেকে, একটা অগ্নাশয়িক অ্যামাইলেজ আর একটা হলো মল্টেস। তাহলে অগ্নাশয়িক অ্যামাইলেজ স্টার্চ গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজ, এবং মল্টোজকে মল্টেস এনজাইম ভেঙে কি তৈরি করে, গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে, তাহলে আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাক পড়া কিন্তু হয়ে গেল। এরপর আমরা পড়ব লিপিড জাতীয় খাদ্য পরিপাক। লিপিড জাতীয় খাদ্য, লিপিড জাতীয় খাদ্য পরিপাকের জন্য কি কি এনজাইম অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। প্রথমত আমাদের এনজাইমের নামগুলো জানতে হবে। তাহলে একটা এনজাইম, প্রথম এনজাইম হচ্ছে অগ্নাশয়িক লাইপেজ, অগ্নাশয়িক লাইপেজ হচ্ছে এক নাম্বার এনজাইম। ঠিক আছে, এরপর আসে হলো ফসফোলাইপেজ, এবং আমাদের 3 নাম্বার হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ। এই 3টা এনজাইম আসে হলো লিপিড জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোথা থেকে নিঃসৃত হয়, অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয় থেকে লিপিড জাতীয় খাদ্য পরিপাকের জন্য এই 3 ধরনের এনজাইম আসে, একটা অগ্নাশয়িক লাইপেজ, একটা ফসফোলাইপেজ, আর একটা হলো কোলেস্টেরল এস্টারেজ। ঠিক আছে, এখন এই যে অগ্নাশয়িক লাইপেজ, এই লাইপেজ এনজাইম কিন্তু ওই স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি থেকেও নিঃসৃত হয়। তাহলে তখন আমরা ওটার নাম বলি স্যালাইভারি লাইপেজ। এই লাইপেজ এনজাইম স্টোমাক বা পাকস্থলী থেকেও কি হয়, নিঃসৃত হয়। তাহলে ওইটাকে আমরা বলি গ্যাস্ট্রিক লাইপেজ। আর অগ্নাশয় থেকে যখন নিঃসৃত হয় তখন তাকে বলি অগ্নাশয়িক লাইপেজ। ঠিক আছে, এই অগ্নাশয়িক লাইপেজ কিন্তু একটা নিষ্ক্রিয় এনজাইম হিসেবে থাকে, নিষ্ক্রিয় এনজাইম হিসেবে থাকে। আমরা গতদিন যখন পিত্ত রসের উপাদান পড়ছিলাম তখন কিন্তু বলছি যে পিত্ত রসে পিত্ত লবণ থাকে, ওই পিত্ত লবণ এই লাইপেজকে কি করতে পারে, সক্রিয় করে। পিত্ত লবণ লাইপেজকে প্রথমে সক্রিয় করে, পরে এই লাইপেজ লিপিড জাতীয় বা ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাদ্যকে কি করতে পারে, পরিপাকে সাহায্য করতে পারে। ঠিক আছে, তাহলে এই অগ্নাশয়িক লাইপেজের ক্ষেত্রে বিক্রিয়াটা কি, আমরা তাহলে এখন বিক্রিয়াগুলো দেখে ফেলি। এগুলো যদি আমরা একটু মুছে দেই, দেখো এই অগ্নাশয়িক লাইপেজ কিভাবে কাজ করে। এটা হলো লিপিড, লিপিডকে অগ্নাশয়িক লাইপেজ ভেঙে
কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ঠিক আছে, আমরা জানি লিপিড জাতীয় খাদ্য পরিপাকের জন্য সরলতম যে উপাদান সেটা হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন পরিণত হবে তখন এগুলোকে আমাদের পৌষ্টিক নালীর বা ওই যে ক্ষুদ্রান্ত্রের যে কোষগুলো আছে এগুলো শোষণ করতে পারবে, শোষণ করে নিতে পারবে। তাহলে লিপিড জাতীয় খাদ্যকে অগ্নাশয়িক লাইপেজ, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, এখন এই যে ফসফোলাইপেজ এনজাইম, ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ফসফোলাইপেজ এনজাইম কাজ করে লিপিডের উপরে। এটা হলো ফসফোলিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফরিক অ্যাসিডে পরিণত করে। ঠিক আছে, তাহলে ফসফোলিপিডকে ফসফোলাইপেজ এনজাইম ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিডে পরিণত করতে পারে। তারপরে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কি করে? ক্ষুদ্রান্ত্রের কোষ কর্তৃক শোষিত হতে পারে। আর আছে কোলেস্টেরল এস্টারেজ। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কি কাজ করে? এরা কোলেস্টেরল এস্টারকে দুইটা অংশে পরিণত করে। একটা হলো ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল, এই অংশগুলোতে পরিণত করতে পারে। তাহলে লিপিড জাতীয় যে খাদ্য পরিপাকের জন্য আমরা বললাম অগ্নাশয় রস থেকে তিনটা এনজাইম আসে। একটা অগ্নাশয়িক লাইপেজ, একটা ফসফোলাইপেজ, আর একটা হলো কোলেস্টেরল এস্টারেজ। এখন এই লিপিডকে অগ্নাশয়িক লাইপেজ কি করে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে পরিণত করে। ফসফোলিপিডকে ফসফোলাইপেজ এনজাইমে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিডে পরিণত করে। এবং কোলেস্টেরল এস্টারেজ এনজাইম ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত করতে পারে। এই হলো তিনটা এনজাইম যেগুলা অগ্নাশয় রস থেকে রসের সাথে নিঃসৃত হয় এবং লিপিড জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, এখন আমাদের তৃতীয় যে প্রধান যে খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য বা আমিষ জাতীয় খাদ্য পরিপাকে কিভাবে এই অগ্নাশয় রসের এনজাইমগুলো কাজ করে সেটা সম্পর্কে আমরা পড়ব। খুব ভালো করে মনোযোগ দিতে হবে, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যে প্রোটিন বা আমিষ পরিপাকে কিভাবে সাহায্য করে এটা সম্পর্কে আমরা জানব। তার আগে জানতে হবে কি কি এনজাইম নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে কি কি এনজাইম নিঃসৃত হয় এটা আগে জানতে হবে। তাহলে প্রথম এনজাইম হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন। এটা হলো 1 নম্বর এনজাইম। 2 নম্বরে নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন। ঠিক আছে, এরপর হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। 4 নাম্বার অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে, এরপরে 5 নাম্বার ট্রাইপেপটাইডেস। 6 নাম্বার এনজাইম ডাইপেপটাইডেস। 7 নাম্বার কোলাজিনেস।
8 নাম্বার এনজাইম হচ্ছে ইলাস্টেস। পরীক্ষায় প্রশ্ন আসে ক্ষুদ্রান্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে অগ্নাশয় রসের ভূমিকা ব্যাখ্যা করো বা লেখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 8টা এনজাইম লিখলাম। প্রথমত আমাদের জানতে হবে অগ্নাশয় রস থেকে প্রোটিন পরিপাকের এরকম 8টা এনজাইম নিঃসৃত হয়। কি বলছি প্রথমে? নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন, নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস। ঠিক আছে, এই এনজাইমগুলো অগ্নাশয় রসের সাথে নিঃসৃত হয়। এখন এই যে প্রথম এনজাইম, এটা হলো নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন। তাহলে একটা এনজাইম যখন নিষ্ক্রিয় থাকবে তখন কিন্তু সেটা কাজ করতে পারবে না, এটাকে সক্রিয় করতে হবে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থেকে কি সে পরিণত হয়? নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থেকে সেটা পরবর্তীতে ট্রিপসিনে পরিণত হয়। আমার এখানে কারেন্ট চলে গেছে, আশা করি দেখা যাচ্ছে। ক্লাস কন্টিনিউ করি। যে এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় হয় কিভাবে? সক্রিয় হয়ে এটা ট্রিপসিনে পরিণত হয়। ঠিক আছে, এখন এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে, এটা জানতে হবে খুব ভালো করে। আমি একটা এনজাইমের নাম লিখবো, তার নাম হলো এন্টারোকাইনেস। তাহলে এটা মুছে দেই। এইটাও মুছে দেই। যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন প্লাস এন্টারোকাইনেস। কাইনেস মিলে কি তৈরি করে? সক্রিয় ট্রিপসিন। সক্রিয় ট্রিপসিন তৈরি করে। ঠিক আছে, তাহলে কি লিখলাম? নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন যখন এন্টারোকাইনেস এনজাইমের সংস্পর্শে আসে তখন সেটা সক্রিয় ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হয়ে যায়। ঠিক আছে, এখন এই সক্রিয় ট্রিপসিন, এই যে এন্টারোকাইনেস এনজাইম, এটা আসলে কোথা থেকে আসলো? তোমাদের মনে তো স্বভাবতই প্রশ্ন আসবে যে এন্টারোকাইনেস এনজাইমটা কোথা থেকে আসলো। তাহলে এই এন্টারোকাইনেস এনজাইম সম্পর্কে আমি আগামী দিন পড়াবো। একটা কথা শুধু মনে রাখো, এন্টারোকাইনেস হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে, ক্ষুদ্রান্ত্রের যে ডিউডেনাম আছে সেখান থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে যে মিউকাস লেয়ার আছে ওই লেয়ার থেকে এন্টারোকাইনেস নিঃসৃত হয়। আমরা তো জানি যে অগ্নাশয় রসগুলো আলটিমেটলি অগ্নাশয়িক নালীর মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে আসবে। তাহলে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন আসার পরে ওই ডিউডেনাম থেকে নিঃসৃত এন্টারোকাইনেস এনজাইমের সংস্পর্শে যখন যায় তখন এটা সক্রিয় ট্রিপসিন হয়। ঠিক আছে, তখন এটা সক্রিয় ট্রিপসিন হইতে পারে। এই ট্রিপসিন কি করতে পারে? আমি এই এনজাইমের নামগুলো মুছে দেই। যে এই সক্রিয় ট্রিপসিন প্রোটিওস এবং পেপটনকে যে সক্রিয় ট্রিপসিন কি করে? সক্রিয় ট্রিপসিন এনজাইম কি কাজ করে? এই প্রোটিওস ও পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। ঠিক আছে, পলিপেপটাইডে পরিণত করে। তাহলে কিন্তু ব্যাপারটা একটু জটিল এবং বোঝার, না বুঝলে কিন্তু মনে থাকবে না। তাহলে সক্রিয় ট্রিপসিন হলো কিভাবে? যখন অগ্নাশয় থেকে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে আসলো, ডিউডেনাম থেকে নিঃসৃত এই এন্টারোকাইনেস এনজাইমের সংস্পর্শে যায়, এটা সক্রিয় ট্রিপসিন হলো। সক্রিয় হওয়ার পরে ও কাজ করতে পারবে। কি করবে? প্রোটিন জাতীয় খাদ্য হলো প্রোটিওস, পেপটন, এদেরকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম এনজাইম সম্পর্কে এখানে আমরা পড়ে ফেললাম। এরপরে
2 নাম্বার এনজাইম ছিল আমাদের নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন। এইটাও কি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এবং নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত হয়। তাহলে এই কাইমোট্রিপসিনোজেন ওই সক্রিয় ট্রিপসিনের সংস্পর্শে আইসা সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয়। কাইমোট্রিপসিন। তাহলে এই নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন কিভাবে সক্রিয় হয় আমরা দেখলাম যে এই নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন এই যে আগে যে দেখলাম যে ট্রিপসিনকে সক্রিয় করতেছে, ওই সক্রিয় ট্রিপসিনের যখন সাথে মিশবে তখন এগুলো সক্রিয় হয়ে যাবে। তাহলে সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হবে। তাহলে এই সক্রিয় কাইমোট্রিপসিনও কি করে, এরাও যে সক্রিয় কাইমোট্রিপসিন এরাও কি করে, এই প্রোটিওস ও পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। পলিপেপটাইড। ঠিক আছে। তাহলে আমরা 2টা এনজাইম সম্পর্কে কিন্তু এতক্ষণ আলোচনা করলাম। ঠিক আছে, একটা ট্রিপসিন আর একটা হলো কাইমোট্রিপসিন, কিভাবে সক্রিয় হয়, কিভাবে কাজ করে। এরপরে বাকি যে আরো 6টা এনজাইম আছে, আমরা দেখছি মোট 8টা এনজাইম ছিল, বাকি যে 6টা এনজাইম আছে এগুলো কি হয়, এগুলোকেও সক্রিয় করে ওই ট্রিপসিন এনজাইম। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে, ট্রিপসিন এনজাইম। এখন 3 নাম্বার যে এনজাইম ছিল তোমাদের মনে আছে কিনা, যে কার্বক্সি পলিপেপটাইড, সরি কার্বক্সি পেপটাইডেস। ঠিক আছে, এই কার্বক্সি পেপটাইডেস কি করে, এরা পলিপেপটাইডকে পলিপেপটাইডকে ডাইপেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ঠিক আছে, এই যে অ্যামিনো অ্যাসিড চলে আসছে। আমরা জানি প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য সরলতম বস্তু হলো অ্যামিনো অ্যাসিড। যখন প্রোটিন জাতীয় খাদ্যগুলো অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, এই অ্যামিনো অ্যাসিডগুলোকে আমাদের ওই ক্ষুদ্রান্তের কোষগুলো শোষণ করতে পারবে। তাহলে পলিপেপটাইডকে কার্বক্সি পেপটাইডেস যে এনজাইমটা আছে এটা ভেঙে ডাইপেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করতেছে। এরপর আমরা আরেকটা এনজাইমের নাম পড়ছি, সেটা হলো অ্যামিনো পেপটাইডেস। যে এখানে লিখি অ্যামিনো পেপটাইডেস। তাহলে অ্যামিনো পেপটাইডেস কি করে, অ্যামিনো পেপটাইডেস পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে প্রথম 4টা এনজাইম সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম যে কিভাবে এরা প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, এগুলো মুছে দেই। এরপরে আমাদের আরো 4টা এনজাইম আছে যেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। যে একটা হলো ট্রাইপেপটাইডেস। ঠিক আছে, এটা কি করে, ডাইপেপটাইডেস। আগে লিখে নেই, অনেকগুলো এনজাইম এই জন্য বোর্ডে একসাথে লেখা যাচ্ছে না। এরপর হলো কোলাজিনেস, আরেকটা এনজাইম পড়ছি আমরা হলো ইলাস্টেস।
এই হলো আরো বাকি যে 4টা এনজাইম আছে। তাহলে যে ট্রাইপেপটাইডেস কি করবে, ট্রাইপেপটাইডের সহজ কথা, ট্রাইপেপটাইডকে ভাঙবে, ট্রাইপেপটাইডকে ভেঙে কি পরিণত করবে, যেহেতু ট্রাইপেপটাইডকে ভাঙবে তাহলে এটা ট্রাইপেপটাইডটা পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। ঠিক আছে। আবার এই ডাইপেপটাইডেস কি করবে, ডাইপেপটাইডকে ভাঙবে, তাহলে এটাও কিসে পরিণত হবে, অ্যামিনো অ্যাসিডে। ঠিক আছে। এখন হলো কোলাজেনেস। এখানে কোলাজেনেস এনজাইম কাকে ভাঙে, কোলাজেনকে ভাঙে। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। এগুলো কোথায় থাকে, আমরা যে মাছ মাংস খাই, মাছ মাংসে এই কোলাজেন প্রোটিন থাকে। মাছ মাংস খাই, এই মাছ মাংসে কোলাজেন প্রোটিন থাকে। এই কোলাজেনকে কোলাজেনেস এনজাইম ভেঙে কিসে পরিণত করবে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। ঠিক আছে। আর ইলাস্টেস হচ্ছে ইলাস্টিনকে ভাঙবে। ইলাস্টিন, ইলাস্টিন কোথায় থাকে, ইলাস্টিন হলো বলতেছে এক ধরনের যোজক টিস্যু, মানে এক ধরনের যোজক টিস্যু প্রোটিন। এই ইলাস্টিন ইলাস্টেস এনজাইমের সাহায্যে ভেঙে পেপটাইডে পরিণত হবে। বিভিন্ন ধরনের পেপটাইড, সেটা ডাই হইতে পারে, ট্রাইপেপটাইড হইতে পারে, পলিপেপটাইড হইতে পারে, এগুলোতে হয়ে পরবর্তীতে ওইটা ভেঙে অ্যামিনো অ্যাসিড হবে। ঠিক আছে। এই হলো 8টা এনজাইম আমরা জানলাম যে যেগুলো প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, এগুলো প্রোটিন পরিপাকে সাহায্য করে। তাহলে আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা আসলে খুব উপকার হবে যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে। এরপর আরেকটা উপাদান, অগ্ন্যাশয় রসের আরেকটা উপাদান হলো বাইকার্বনেট। এই উপাদানটা নিয়ে একটু কথা বলতে হবে। ঠিক আছে। এখন এই বাইকার্বনেট হলো ক্ষার জাতীয় পদার্থ। ক্ষার, বাইকার্বনেট হচ্ছে এক ধরনের ক্ষার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি, অম্ল। আরেকটা কি লিখবো, পিত্ত রস। পিত্ত রস কি, এটাও কি ক্ষার জাতীয়। তাহলে আমরা দেখালাম এখানে 3টা জিনিস, একটা হলো বাইকার্বনেট, একটা হলো পিত্ত রস, আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই 3টা জিনিস নিয়ে একটু আলোচনা করতে হবে। কেন, কারণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে নিঃসৃত হয়, পাকস্থলী থেকে। পাকস্থলী। বাইকার্বনেট অনেক জায়গা থেকে নিঃসৃত হয়, আমাদের আলোচনা যেহেতু অগ্ন্যাশয় নিয়ে, তাহলে এখানে লিখলাম অগ্ন্যাশয় রস। আর পিত্ত রস তৈরি হয় কোথায়, যকৃতে। ঠিক আছে। এখন আমরা যদি সেই আগের চিত্রটা দেখি, ঠিক আছে, একটু যদি এই চিত্রটা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখছিলাম যে এইখানে আমাদের ছিল যকৃৎ, এইখানে ছিল আমাদের অগ্ন্যাশয়। ঠিক আছে। তাহলে দেখো সংক্ষেপে দেখাবো, আগে যেহেতু ডিটেলস আলোচনা করছি। তাহলে এই পাকস্থলীতে আছে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইখানে আছে হলো পিত্ত রস, আর এইটাই আছে হলো বাইকার্বনেট। ঠিক আছে। তাহলে যেটা দেখাইছিলাম যে এই পিত্ত রস কোথায় আসে, এইখানে আসে, আবার এই রসটাও কোথায় আসে, এইখানে আসে। এখন আমরা যে খাবার খাই, খাবারটা কোথায় আসে, প্রথমে পাকস্থলীতে আসে। পাকস্থলীতে এসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে,
এর ফলে কি হয়, খাবারটা অম্লীয় হয়ে যায়। এখন অম্লীয় খাবার এই ক্ষুদ্রান্ত্র পরিপাক করতে পারে না, অম্লীয় খাবার ক্ষুদ্রান্ত্র পরিপাক করতে পারে না। এই জন্য এই ক্ষুদ্রান্ত্রে খাবারটাকে ক্ষারীয় করে নিতে হয়। ক্ষারীয় করে কে? এই যে বাইকার্বনেট হলো ক্ষার এক ধরনের, তাহলে বাইকার্বনেট আসে কার সাথে? অগ্নাশয় রসের সাথে। আবার পিত্ত রসের পিএইচ হলো 8, এইটাও এক ধরনের ক্ষার। তাহলে এইটাও কোথায় আসে? এই ক্ষুদ্রান্ত্রে আসে। তাহলে এই পিত্ত রস এবং বাইকার্বনেট এরা এসে কি করে, এই যে যে খাবারটা আসতেছে এই খাবারের সাথে যে অম্ল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে তার সাথে বিক্রিয়া করে এটাকে প্রশমন করে দেয়, মানে নিউট্রাল করে দেয় অম্লটাকে, এটাকে একটা ক্ষারীয় মাধ্যম করে ফেলে। ঠিক আছে? তখন ওই যে যে এনজাইমগুলো আমরা বললাম ওই এনজাইমগুলো তখন কাজ করতে পারে। ঠিক আছে? যাই হোক, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিলাম এবং লেন্দি ক্লাস। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তোমাদের উপকার হবে। ঠিক আছে? এবং সবগুলো এনজাইম সম্পর্কে এখানে আলোচনা করছি। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা আশা করি উপকৃত হবে। ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে এই ক্লাস, তাহলে তোমরা ক্লাসটা শেয়ার করে তোমাদের ওয়ালেও রাখতে পারো। ঠিক আছে? বা তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে পারো একটু, যাতে আমার পেজেরও যাতে ভিউ একটু বাড়ে। ঠিক আছে? ক্লাসগুলো নেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তোমরা এখান থেকে উপকৃত হইলেই আসলে আমার সার্থকতা। ঠিক আছে? তোমরা ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।